জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত আমাদের আজকের 7 দিনে রবিবারের এই 7 দিনে আমরা কথা বলতে চাই স্মার্ট বাংলাদেশে কেমন শিক্ষা আমাদের প্রয়োজন। আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে বাংলাদেশ এখন হাঁটি হাঁটি পাপা করে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, সেরকমই প্রত্যাশা আমাদের। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এবং তার জন্যে নিশ্চয়ই প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থারও, এবং সেই শিক্ষাটা যেন অবশ্যই হয় সুশিক্ষা, কারণ সুশিক্ষাই আসলে জাতির মেরুদণ্ড। যদিও বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে শিক্ষাটা অবশ্যই হতে হবে সুশিক্ষা। আমরা সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলতে চাই আমাদের এই আলোচনায়। শুরুতে পরিচিত হয়নি, আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মঞ্জুর আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আপনাকেও স্বাগত স্যার, আপনি অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ। এবং আমাদের সাথে রয়েছেন শিক্ষাকর্মী এবং কলামিস্ট জগৎজীবন বিশ্বাস, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমি যদি শুরু করি অধ্যাপক মঞ্জুর আহমেদ স্যার আপনার কাছ থেকেই, যে আমি যে কথাটা বলছিলাম যে শিক্ষা তো প্রয়োজনীয়তা রয়েছেই, কিন্তু এখন প্রশ্ন উঠেছে সেই শিক্ষাটা হতে হবে অবশ্যই সুশিক্ষা। আসলে সুশিক্ষার এই প্রসঙ্গ কেন ঘুরে ফিরে আমাদের কাছে আসছে? আমাদের তো আগে বলতাম আমরা শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সুশিক্ষা কেন নিয়ে আসতে বাধ্য হচ্ছি আমরা? না, শিক্ষা তো আমাদের চলছে, শিক্ষার বিরাট আয়োজন, শিক্ষার্থী 4 কোটি বা তার চেয়েও বেশি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, এইসব নিয়ে বিরাট আয়োজন চলছে। কিন্তু তার থেকে আমরা যে ফলটা পেতে চাই সেটা কি পাচ্ছি, সেটা একটা বড় প্রশ্ন। তো সেজন্যেই শুধু শিক্ষা বললে চলবে না, সুশিক্ষা। তো সুশিক্ষা বলতে আমরা কি ভাবছি, সেখানে বলতে হবে যে শিক্ষার মাধ্যমে একটা দক্ষতা তৈরি, সক্ষম তরুণ কর্মী, নাগরিক তৈরি, তার সঙ্গে দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে নৈতিকতা, ভালো মানুষ, ভালো নাগরিক, সে দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, তার যে কর্তব্য সেটা পালন করবে সৎভাবে। তো এই দুটো জিনিস ধরে শিক্ষা যে লক্ষ্য সেগুলো অর্জন করতে হবে। তো সেটাই সেই বড় চ্যালেঞ্জ সব দেশেই, শুধু আমাদের দেশে নয়। আমাদের দেশে উন্নয়নশীল দেশ, আমরা দরিদ্র দেশ আমরা বলতে পারি, দারিদ্র্য থেকে উত্তরণের আমরা চেষ্টায় আছি এবং আমরা কিছুটা সফল হচ্ছি। তো তার সঙ্গে শিক্ষাকে তাল মিলিয়ে চলতে হবে এবং শিক্ষার মাধ্যমে আমাদের জাতির, সমাজের যে লক্ষ্য সেগুলো আমরা অর্জন করব। তাই শিক্ষা এবং সুশিক্ষার কথাটা বারে বারে ঘুরে আসে। আমি যদি একটু অধ্যাপক আব্দুল মান্নান স্যার আপনার কাছে আসতে চাই, যে আপনি আসলে সুশিক্ষাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কেন এই মুহূর্তে সুশিক্ষার কথাই বারবার আলোচিত হচ্ছে আমাদের সবার মধ্যে? আপনাকে ধন্যবাদ, এবং বিষয়টা নিয়ে আজকে এই আয়োজনটাকে জন্য আমি সাধুবাদ জানাই। ডক্টর মঞ্জুর যে কথাগুলো বলেছেন তার সাথে দ্বিমত করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তবে আমি যখনই কোনো কথা বলি কোনো বিষয়ে, সেটা একটু গোড়ায় যেতে চাই। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে এখন 53 বছর চলছে। শুরুতে আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, শিক্ষিতের হার ছিল আনুমানিক 28 থেকে 30 ভাগ, নারী শিক্ষা ছিল সবচেয়ে ভয়াবহ, 5 ভাগেরও কম। আজকে যে আমাদের সেন্সাস ব্যুরো অফ সেন্সাস রিপোর্ট পাবলিশ করেছে, বলেছে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,58,00,000, মানে ধরেন 17 কোটি। 17 কোটি একটা মানুষের দেশে শিক্ষাটা কিছু কিছু জিনিস খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যে একটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, আর কি হচ্ছে শিক্ষা। দুটো একটার সাথে একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য অপরিহার্য, সেগুলো উন্নয়ন ঘটাবে। তো আমরা এখন শিক্ষিতের হার যদি বলি, শিক্ষার হার যদি বলি,
আনুমানিক 74 থেকে 75%। এটি হচ্ছে শিক্ষিতের হার। যখন আমরা বলি যারা স্বাক্ষর করতে জানে তাদেরকে সব ধরি আমরা। আবার ডক্টর মঞ্জুর হোসেনের জন্য একটু আমি যোগ করতে চাই, আমাদের শিক্ষা পরিবার যাদেরকে বলি আমরা, একেবারে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের এই শিক্ষা পরিবারের সংখ্যা হচ্ছে আনুমানিক 7 কোটি, তার থেকে কিছু কম হবে, 7 কোটি। করোনাকালে আমাদের একটু সমস্যা হয়েছিল, সেটা আবার একটু আমরা রিকভার করতে পেরেছি। পৃথিবীতে বহু দেশে 7 কোটি মানুষ নেই, আমাদের দেশে 7 কোটি মানুষ, ছেলে মেয়ে শিক্ষার মধ্যে রয়েছে। আমরা বলি ব্রডার সেন্সে শিক্ষা পরিবারের অংশ। জি, এটি একটা আমাদের বিরাট অর্জন। এখন স্মার্ট বাংলাদেশ করতে স্মার্ট মানুষ চাই। এখন স্মার্ট মানুষের ব্যাখ্যাটা কি? সে কি কাপড় চোপড়ে স্মার্ট, আপনার চাল চলনে স্মার্ট? আমি বলি না। পৃথিবীর আপনি যদি যতগুলো শিক্ষিত, সত্যিকার অর্থে শিক্ষিত মানুষ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল থেকে শুরু করে একেবারে, আমি জানি না কজনের শুনেছে রেবতী বর্মনের নাম, বিখ্যাত একজন সমাজবিজ্ঞানী ছিলেন, খুব বেশি যে লেখাপড়া করেছে তা। আমি শিক্ষা যেটা মনে করি, স্মার্ট বাংলাদেশ করতে হলে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, এটা নিয়ে অনেকে ঠাট্টা তামাশা করছে। এই বছর একটি যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে, সবার অলক্ষ্যে কিছুটা। সেটা হচ্ছে ঈদ যাত্রায় রেলের টিকিট অনলাইনে বিক্রি। গত বছরও দেখেছেন আপনি, ভোরবেলা বা আগের দিন থেকে রেল স্টেশনে লাইন দিয়ে লোকে খাবার দাবার নিয়ে, সেহরি নিয়ে বসছে। এই বছর কিন্তু তেমনটি আর দেখা যাচ্ছে না। অর্থাৎ যে মানুষটা আগে জীবনেও চিন্তা করে নাই ঘরে বসে উনি এই টিকিটের ব্যবস্থাটা করতে পারবেন, আপনি সেটা করতে পারছেন। আপনি মনিটরি ট্রানজ্যাকশন দেখেন, আপনি এক্সটার্নাল রেমিটেন্স দেশ থেকে ভিতরে আসছে, আবার ইন্টারনাল রেমিটেন্স শহর থেকে গ্রামে যাচ্ছে। সেখানে আমাদের বিকাশ, নগদ, এই যে অনলাইন সার্ভিস, যে ব্যাংকিং সেবাগুলো আছে, একটা বিরাট ভূমিকা পালন, সেটা সকলের অলক্ষ্যে ঘটছে। হ্যাঁ, সেটার কারণে কি হচ্ছে, আপনি যেই গ্রামে, আমি প্রায় সময় রিক্সায় চলে একজন রিক্সা চালকের সাথে কথা বলি, টাকা দিয়ে কি করে, তাদের একটা অ্যাভারেজ ধারণা হচ্ছে, বা আমাকে যেটা দেয় তারা টাকাটা গ্রামের স্ত্রীর কাছে, পরিবারের কাছে পাঠান। তাদের বাচ্চারা স্কুলে যায়, আগে জীবনও চিন্তা করতে পারতো না। তাদের স্ত্রী হয়তো খুব শিক্ষা তাদের নাই, কিন্তু 2টা মুরগি থেকে 10টা মুরগি হয়েছে, 2টা ছাগল থেকে 2টা ছাগল, একটা আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন আমাদের ঘটেছে স্যার। এখন আমি যেটা বলছি, সুষ্ঠু মানে শুধু সুষ্ঠু শিক্ষা না, জ্ঞান নির্ভর শিক্ষা, নলেজ বেস এডুকেশন, সেটা যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ আমরা মানে যে শিক্ষার কথা আমরা এখানে আলোচনা করতে বসছি, সেই শিক্ষা আমরা পাবো। সেই জ্ঞান 1973 সনের ডক্টর ক্ষুদ্রতা ক্ষুধা শিক্ষা কমিশনের রিপোর্টে, সেই রিপোর্টটা আজ থেকে যুগান্তকারী রিপোর্ট, আজ থেকে প্রায় 50 বছর আগে তৈরি হয়েছিল। সেই রিপোর্টে যেটি এমফেসিস দেওয়া হয়েছিল, মানুষকে শুধু সার্টিফিকেট নির্ভর, গ্রেড নির্ভর, ক্লাস নির্ভর শিক্ষা, এটা দরকার আছে। আপনি চাকরি দিন, সার্টিফিকেটের আমার কাছে 5 টাকার মূল্য নাই, যদি নাই ম্যান বিহাইন্ড দি সার্টিফিকেটের পিছনের মানুষটা ওই সার্টিফিকেটের যোগ্যতা সে মাঠে হাতে কলমে প্রমাণ করতে পারে। সুতরাং শিক্ষা আমাদের ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে। আমি শিক্ষার সাথে প্রায় অর্ধশতক ধরে আমার চলাফেরা, আমার কি বলে যে পেশা, আমি দেখেছি শিক্ষার ব্যাপ্তি বেড়েছে, কিন্তু আমার বলতে দ্বিধা নেই, এই ব্যাপ্তির সাথে সাথে আনুপাতিক হারে যে ডেপথটা হওয়ার কথা ছিল সেটি হয় নাই। এবং বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে নিচের দিকে আপনার একাধিক
পন্থার পদ্ধতি শিক্ষা আছে, মাদ্রাসা শিক্ষা আছে, ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়ামের মধ্যে আবার দেশি ইংলিশ মিডিয়াম আছে, বিদেশি ইংলিশ মিডিয়াম আছে, আবার বাংলা মিডিয়াম আছে। অনেকগুলো অর্থাৎ একটা পদ্ধতি হজবরল রয়েছে, অবস্থা অনেকগুলো সৃষ্টি হচ্ছে। কারিকুলাম রয়েছে। অনেকগুলো কারিকুলাম রয়েছে, একটার সাথে আরেকটা পুরো সম্পর্ক নেই। আমি এইটা নিয়ে বহু লেখা লিখেছি, বহু কথা বলেছি, কিন্তু এটা যে খুব বেশি কাজ হচ্ছে আমার তা মনে হয় না। আমি এই পর্যায়ে বলে আমি শেষ জি করছি কথা। জি, ধন্যবাদ আপনাকে। আবারও আসছি, আমি জগৎজীবন বিশ্বাস আপনার কাছে একটু যেতে চাই। দুজনের, আমাদের এই দুজন স্যারের কথা থেকে কিন্তু একটা বিষয় উঠে এসেছে যে আমরা শিক্ষার পরিমাণগত অবস্থায় বেড়েছি, কিন্তু সেই তুলনায় আসলে গুণগত মানের জায়গাটা নিশ্চিত করতে পারিনি। আপনি বিদেশে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন এবং এখনও যে কাজটি করেন সেখানেও প্রশিক্ষণ জড়িত আছে এবং নিয়মিত শিক্ষা নিয়ে লেখালেখি করেন। আপনার কাছে জানতে চাই, আমাদের ঘাটতির জায়গা কোনটা? গুণগত শিক্ষা বা সুশিক্ষা বা যে কথাটাই বলি না কেন, জ্ঞানভিত্তিক শিক্ষা, সেই জায়গাটাই পৌঁছানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় ঘাটতিটা কোথায় রয়েছে? চমৎকার জিজ্ঞাসা আপনার। দুজন আমাদের অগ্রজ শিক্ষাবিদ, ওনারা যা বলেছেন, তারপরে আমি আমার অভিজ্ঞতা থেকে একটু যোগ করতে পারি। আমার যেহেতু শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আমার কাজ, প্রাথমিক স্তরে আমি শিক্ষক প্রশিক্ষণে কাজ করি। তো আমার এটা মনে হয় যে আমরা যাদেরকে শিক্ষক হিসেবে পাচ্ছি, প্রাথমিক স্তরে আমার অভিজ্ঞতা বলছে যে এর অধিকাংশই অনিচ্ছুক শিক্ষক। তো শিক্ষকতার মতো একটা জায়গাতে যখন অনিচ্ছুক পেশাজীবী তৈরি হচ্ছে, সেখানে মানে শিক্ষক হয়ে ওঠার ব্যাপারটাই অনিশ্চিত হয়ে পড়ছে আমাদের। মানে প্রাথমিক স্তরে অনেক ভালো গ্রাজুয়েটরা এখন আসছেন। সম্প্রতি প্রায় 34,000 শিক্ষক নিয়োগ হয়েছে প্রাথমিক স্তরে। সেখানে একেবারে ভালো ভালো ইউনিভার্সিটির অনেক ভালো সাবজেক্টের গ্রাজুয়েটরা এসেছেন, কিন্তু আমি যখন তাদেরকে তাদের যে মৌলিক প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কক্ষে পেয়েছি, আমার কাছে মনে হয়েছে তাদের বেশিরভাগই অনিচ্ছুক শিক্ষক, অর্থাৎ একটা চাকরির জন্য তারা এখানে এসেছেন এবং এর চেয়ে ভালো কোনো সুযোগ পেলেই উনি এখানে থাকবেন না। তো এই শিক্ষকতায় যারা আসছেন, তারা শিক্ষকতাকে যখন আঁকড়ে ধরবার মানসিকতা নিয়ে আসবেন এবং নিজেকে তৈরি করবেন শিক্ষক হিসেবে, তখন তার কাছে তখন তিনি একজন ভালো শিক্ষক হয়ে উঠবেন, সেই সুযোগটি তৈরি হবে। আর ভালো শিক্ষকের হাত ধরেই আসলে ভালো শিক্ষা, মানসম্পন্ন শিক্ষা প্রত্যাশা করতে পারি আমরা, তা ছাড়া নয়। তো আমার কাছে মনে হয়েছে আমাদের মানসম্মত শিক্ষা বা স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট শিক্ষা ব্যবস্থা আমরা প্রত্যাশা করছি, সেটার গোড়াপত্তন করতে হবে প্রাথমিক স্তর থেকেই। আমরা প্রাথমিক স্তরে যে ধরনের শিক্ষক প্রত্যাশা করি, সেই ধরনের সুযোগ সৃষ্টি করতে পারিনি বলেই আসলে এই স্তরে শিক্ষকতার একটা বড় অংশই, শিক্ষকদের একটা বড় অংশই অনিচ্ছুকভাবে এখানে ঢুকে পড়েছেন এবং রয়ে গেছেন, যারা আসলে কোনোভাবে এটাকে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে চলছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে অনিচ্ছুক মানে চাকরি প্রত্যাশী শিক্ষকের কথা বলছেন, কিন্তু বাস্তবতা কি আসলে? শিক্ষকের মান বা শিক্ষকের মর্যাদা, শিক্ষক তো একটা মহান পেশা, সেই জায়গা থেকে আমাদের অবকাঠামোগত জায়গা থেকে যে সমস্যা, সেটাই কি আসলে শিক্ষকদেরকে এই পেশার প্রতি অনিচ্ছা তৈরি করছে? অনিচ্ছা তৈরি করছে আমার কাছে মনে হয়েছে দুটো কারণে। এক হচ্ছে শিক্ষক হিসেবে প্রাথমিক শিক্ষক যে সুযোগ সুবিধে পান, তাতে তিনি সন্তুষ্ট নন। দ্বিতীয়ত, রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় শিক্ষকের যে মর্যাদাটা প্রত্যাশিত, আমি জাপানের শিক্ষক হিসেবে কাজ করেছি 1 বছর, আমি আর্লি প্রাইমারি টিচার ছিলাম। তো ওখানে একজন শিক্ষকের যে সম্মান রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, এবং যে সুযোগ সুবিধার মধ্যে একজন শিক্ষক বসবাস করেন, সেটার কারণেই হয়তো তাদের ওই প্রফেশনাল অ্যাচিভমেন্ট অনেক হাই। আমরা ওইটা করতে পারিনি এবং করার
উদ্যোগটিও এখনো ন্যূনতম পর্যায়ে, যার ফলে শিক্ষকদের মধ্যে ওই মানে পেশার মানে প্রতি যে শিক্ষা পেশার প্রতি ভালোবাসাটা তৈরি হচ্ছে না, কারণ ভালোবাসা, সামাজিক যে বাস্তবতা হ্যাঁ, ডিফারেন্ট। ওকে, ধন্যবাদ। এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মঞ্জুর আহমেদ আপনার কাছে স্যার আসতে চাই যে কেন আমরা শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা শুরু থেকেই বলছি, এবং শিক্ষা মৌলিক অধিকারের একটা বড় অংশ। স্যার বলেছেন, আব্দুল মান্নান স্যার বলেছেন যে খাদ্য নিরাপত্তার পরে আসলে শিক্ষার অবস্থান। তো খাদ্য নিরাপত্তার জায়গায় আমরা যথেষ্ট উন্নয়ন ঘটেছে। সেই তুলনায় শিক্ষা, আমরা যে প্রাথমিক শিক্ষার কথাই যদি বলি, যে প্রাথমিক শিক্ষা একটা মানুষের ভিত রচনা করে, সেই শিক্ষায় যারা শিক্ষকতা করবেন, যারা এই মানুষগুলোকে তৈরি করবেন, তাদেরকে কেন আমরা ঠিক মূল্যায়ন করতে পারছি না? বাধাটা কোথায়? আমার মনে হয় আগে যে কথাগুলো বলা হয়েছে কিছুটা মানে একটু সেখানেও ফিরে যাওয়া দরকার। তারপরে যে প্রসঙ্গটা উঠেছে যে আমরা উপযুক্ত শিক্ষক পাচ্ছি না কেন, যেটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা একদম মানে উন্মোচনই হয়েছে যে আমাদের শিক্ষকরা যোগ্য সম্মানটুকু হয়তো পান সম্মানটুকু না পাচ্ছে না। সামাজিকভাবে। না, ঠিক আছে। তো আমি বলবো যে আমি ডক্টর মান্নান, প্রফেসর মান্নান যেটা বললেন, একটু ইতিবাচক আশা নিয়ে দেখতে চেয়েছেন, সেটা প্রয়োজন। আমাদের নিশ্চয়ই একটা আশা থাকতে হবে, না হলে, এবং প্রসারিত হয়েছে, পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে, কিন্তু সেই সঙ্গে যেটুক হতে পারে বা যা হওয়া দরকার সেই অনুসারে কি হয়েছে। আমরা অন্যান্য দেশের সঙ্গেও যদি তুলনা করি, আমরা 1970 সালে আমাদের যখন স্বাধীনতা পেলাম আমরা, তখন যদি দক্ষিণ কোরিয়ার অবস্থা দেখি, অর্থনৈতিক এবং শিক্ষার দিকে প্রায় একই অবস্থায় ছিল। ওখান থেকে ছাত্রও আসতো আমাদের এখানে তখন, কিন্তু দেখেন তারা কোথায় গেছে। আপনার কি মনে হয় যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনাটাই শিক্ষা ক্ষেত্রে একটু আমরা পিছিয়ে? নিশ্চয়ই আমরা যথেষ্ট বা উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ বা যেরকম অগ্রাধিকার দেওয়া বা যেরকম কৌশল আমাদের গ্রহণ করা দরকার, সেটা আমরা পুরোপুরি করতে পারছি না। সেই জন্যেই আমরা তো নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। এই যে শিক্ষকের কথা হলো, শিক্ষকরা অনিচ্ছুক শিক্ষক, সত্যি কথা। যারা আসেন তারা আমার কিছু আলোচনায় অন্য লেখা, অনেক পেশায় ঝুঁকতে পারছেন না বলে হয়তো শিক্ষকতা পেশা বেছে নিচ্ছেন। সত্যি কথা, কলেজের স্নাতক যারা পড়াশোনা শেষ করে অন্য কোনো পেশায় যেতে না পেরে, এটা শেষ পছন্দ তাদের, আর কোথাও যেতে পারছেন না, এখানে আসছেন এবং এখানে এসে সুযোগ খুঁজছেন কখন কোথায় চলে যেতে পারবেন, আর যারা পারেন তারা চলেও যান। তো এই যদি হয়, কেন? সেটা অনেক কারণ আছে। এখন আমাদের এদের পারিতোষিক যে মর্যাদা দেওয়া, সেটা আমরা যদি সরকারি যে মর্যাদার যে বিভিন্ন স্তর আছে সেটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে প্রাথমিক পর্যায়ের শিক্ষক বা এমনকি মাধ্যমিকের শিক্ষকদের অবস্থা তুলনামূলকভাবে নিচে, এবং তাদের যে পারিতোষিক যেটা দেওয়া দরকার সেটাও তারা যথেষ্ট ওই পর্যায়ে অন্যান্য যে রাষ্ট্রের যে সেবা, সেখানে তারা ইঞ্জিনিয়ার, ডাক্তার বা সেক্ষেত্রে হয়তো অন্য পেশায় না যে শিক্ষকতা পেশাটাকেও ব্রত হিসেবে নিতে পারতেন অনেকেই। এবং সেটা একটা। আর যে আমাদের যে ব্যবস্থাপনা শিক্ষকের ক্ষেত্রে, শিক্ষক একটা পেশা হিসাবে আমরা পুরোপুরি স্বীকৃতি দিচ্ছি না। আপনি কি জানেন যে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় পর্যায়েই সরকারি যে বিধিবিধান আছে তাতে শিক্ষক নিযুক্ত হন সহকারী শিক্ষক হিসাবে। শিক্ষক বলে কোনো পদই নাই আনুষ্ঠানিকভাবে, সহকারী শিক্ষক। এবং অধিকাংশই, বোধহয় 80% বা তারও বেশি, তারা অবসরে যান এই সহকারী শিক্ষক হিসাবে। কোনো রকম শিক্ষক একটা পেশা থাকলে তাদের সারা জীবন যদি ওই পেশায় কাজ করতে হয়, তাহলে তাদের বিভিন্ন স্তরে তাদের ক্রমাগত তাদের উন্নতি হবে, প্রমোশন হবে, বিভিন্ন উচ্চতর মর্যাদায় যাবেন, উচ্চতর স্বীকৃতি পাবে। সেরকম কোনো ব্যবস্থা নাই। এই একটা পেশাকে আমরা যদি বলি এটা মানুষ গড়ার কারিগর,
তো তাকে আমরা এইভাবে রেখেছি কেন? কেন সেই মর্যাদা? কেন এক সহকারী শিক্ষক শিক্ষক হবেন, টিম লিডার হবেন, সাবজেক্ট স্পেশালিস্ট হবেন, সুপারভাইজার হবেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হবেন, পরিদর্শক হবেন? কেন সেটা সেই পর্যায়গুলোতে তারা হয়তো 5% 10% কোনো রকমে সেখানে যেতে পারেন, তাও মানে প্রতিযোগিতার মাধ্যমে। এটা কোনো মানে নিয়মিত কোনো ব্যবস্থা নাই। তো মাধ্যমিকেও সেটাই। সো বিদ্যালয় শিক্ষকদের আমরা এমনভাবে করে রেখেছি যে এই পেশার মর্যাদা নাই, স্বীকৃতি নাই, এবং তাদের যাতে মান সম্মান যেটা দিচ্ছি না, শুধু কথাই আমরা বলি শিক্ষা একটা মহান পেশা, শিক্ষকতা, কিন্তু আসলে সেটা আমরা দিতে পারছি না। কেন? তো সেইখানে আমার প্রশ্ন যে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের নীতি হিসাবে এবং আমাদের অগ্রাধিকার হিসাবে শিক্ষাকে যদি মর্যাদা দিতে চাই, কারণ শিক্ষা ব্যবস্থার মান শিক্ষকের মানটা ভালো না হলে হতে পারে না। তাহলে মানসম্মত শিক্ষকই পারে মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। আমি আপনার প্রশ্নটাই করতে চাই অধ্যাপক আব্দুল মান্নানকে, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই যে আমাদের সময় এসেছে কিনা যে শিক্ষা মানে রাষ্ট্রের পক্ষ থেকে যে শিক্ষককে সঠিক মর্যাদা দেওয়া, সামাজিক অবস্থান দেওয়া এবং মানসম্মত শিক্ষা তৈরি করা। আমরা আসছি স্যার, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশন। আমরা কথা বলছি 7 দিনে সুশিক্ষা নিয়ে। স্মার্ট বাংলাদেশের জন্য কেমন শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলো তুলে ধরতে চাই। বিরতিতে যাবার আগে আপনার সাথে অধ্যাপক মঞ্জুর, আপনার সাথে কথা হচ্ছিল যে শিক্ষার একটা জায়গায় আমরা এসেছি যে শিক্ষকের মর্যাদা আমরা যতই মুখে বলি না কেন সেইভাবে সামাজিক স্বীকৃতি আমরা দিতে পারিনি। সেই প্রসঙ্গে আমি যেতে চাই অধ্যাপক মান্নান স্যারের কাছে। যে কথাটি হচ্ছিল যে আমরা যোগ্য দক্ষ শিক্ষক চাই এবং তাকে সেই সামাজিক মর্যাদা দিতে হবে, তার স্বীকৃতি দিতে হবে, তাকে আর্থিক যে প্রণোদনা সেটাও দিতে হবে। তো সেটা তো সেসব করতে হবে। কিন্তু আমি যদি আজকে সকলের মাইনেটা দ্বিগুণ করে দিই, তাহলে কি আমার সমস্যার সমাধান হবে? আমার মনে হয় না সেটা হবে। আমাদের কতগুলো ব্যবস্থা নিতে হবে, শিক্ষকদের নিয়ে নতুনভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে, একটা অন্তত 10 সালা পরিকল্পনা নিতে হবে, পরিকল্পনা মাফিক আসলে সিদ্ধান্ত নিতে হবে। তো সেখানে একটু বলি, অন্যান্য দেশের যে অভিজ্ঞতা, শিক্ষকদের তৈরি করতে হলে উচ্চ মাধ্যমিকের পরে অন্তত 4 বছরের একটা প্রোগ্রাম নেওয়া হয়, যে কলেজ এডুকেশনটা শিক্ষকতা এডুকেশন একটা বিশেষ ডিসিপ্লিন হিসাবে, এবং সেইখানে তারা তৈরি হন এবং তারপরে তারা সার্টিফিকেট পেতে হয়, তারপরে তারা শিক্ষক ক্লাসে যেতে পারেন, শ্রেণীকক্ষে যেতে পারেন। তো আমাদের সেই রকম একটা ব্যবস্থার দিকে যেতে হবে। আমাদেরও একটা ব্যবস্থা কিন্তু শুরু হয়েছে, যে এখন এক ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসে শিক্ষক হতে হচ্ছে। আমরা আসছি, এই আলোচনা হয়তো আমরা করব। কিন্তু ঠিক আছে, অধ্যাপক আব্দুল মান্নান, আপনার কাছে আসতে চাই যে হ্যাঁ, আমরা প্রাথমিক শিক্ষা নিয়ে কথা বলছি, আমরা শিক্ষার জাতীয়করণ হয়েছে। আপনিও স্বীকার করেছেন যে অনেকগুলো জায়গায় আমাদের সূচক উন্নত হয়েছে, কিন্তু গুণগত শিক্ষা তারপরও একটু হলেও ব্যাহত হচ্ছে। তো যে প্রসঙ্গটা উঠে আসলো যে শিক্ষকের মর্যাদা, রাষ্ট্রের এখন সময় এসেছে কিনা যে শিক্ষককে আসলে তার যোগ্য মর্যাদা বা তার সামাজিক অবস্থান দৃঢ় করার সুযোগ আমরা তৈরি করতে পারি কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা ছোটবেলায় একটা কথা শুনি, যার নাই কোনো গতি সে করে ওকার। এখন সেটা আর শুনি। এখন ওই জগৎজীবন যেটা বলছে, যার নাই কোনো গতি সেই করে শিক্ষক। আমি একেবারেই অনেক দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন সহকর্মী, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়াটাও কিন্তু একটু কঠিন ছিল। তিনি সহকারী অধ্যাপক ছিলেন, খুবই ভালো ছাত্র ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হঠাৎ শুনলাম তিনি বিসিএস পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন, তাকে সংবর্ধনা দেওয়া হলো। এইটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে তুমুল একটা আলোচনা সমালোচনা। বিশ্ববিদ্যালয় শিক্ষকতা ছেড়ে তিনি একজন আমলা হতে যাচ্ছেন।
এখন বুঝি, 50 বছর পরে এসে বুঝি কেন হতে যাচ্ছে। কারণ বাংলাদেশে, এটা আমার কথায় হয়তো অনেকে অখুশি হবে, বলতে আমার দ্বিধা নেই, সবচেয়ে প্রিভিলেজ ক্লাস হচ্ছে আমরা। একেবারে সুযোগ সুবিধা থেকে শুরু করে চাকরি পরবর্তীকালে তাদের যে চলমান সুযোগ সুবিধাগুলো থাকে, আমৃত্যু থাকে, সবার হয়তো থাকে না, বেশিরভাগই থাকে। আমি বলি যে বিউরোক্র্যাট নেভার রিটায়ার্স, কখনো অবসরে যান না। আপনার একটা দেশে, কোনো দেশে, সেটা আমেরিকা হোক আর চীন হোক, রাশিয়া হোক আর বাংলাদেশ, আমলা ছাড়া চলতে পারবে। কিন্তু সে আমলারা যখন প্রত্যেক ক্ষেত্রেই নীতি নির্ধারক হয়ে যান, পাওয়ারফুল হয়ে যান, তখনই হয় সমস্যা। আপনি কদিন আগে টেলিভিশনে দেখেছেন বগুড়ার কোন একটা স্কুলে একজন ছোট আমলা একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলে, তাও বাচ্চাদের, মেয়েদের স্কুল, অভিভাবকদের ডেকে এনে তার পায়ে ধরে ক্ষমা চাইতে বলছে। এটা কি কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষকের পক্ষে সম্ভব হবে? হবে না। তো এই যে আমি জগজ্জীবন ভালো বলতে পারবে, যেহেতু সে শিক্ষকতার ট্রেনিং পেশা ইত্যাদিতে আছে, আমার সুযোগ হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে, কোরিয়ায়, জাপানে নিম্ন স্তরে, নিচু স্তরের শিক্ষকতা দেখা। এবং বলা হয় বিশ্বের সেরা প্রাথমিক পর্যায়ে শিক্ষকতার পেশা হচ্ছে, শিক্ষা হচ্ছে ফিনল্যান্ড বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং দক্ষিণ কোরিয়া। তার কারণ হচ্ছে, আমি দক্ষিণ কোরিয়ার কথাটা বলতে পারবো না, সবচেয়ে হাইয়েস্ট পেইড, হাইয়েস্ট রিওয়ার্ডেড এবং সুযোগ সুবিধা ভোগকারী হচ্ছে একেবারে নিম্ন স্তরের শিক্ষকরা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা। প্রাইমারি স্কুলের শিক্ষকতায় ঢুকতে গেলে, প্রবেশ করতে গেলে তাকে মিনিমাম মাস্টার্স লেভেল পাস করতে হবে। একজন আমলা হতে গেলে সেখানে কিন্তু মাস্টার্স লেভেল পাস করতে হবে, জাস্ট ডিগ্রি পাস করলেই হবে। আপনি শুনে অবাক হবেন, শ্রোতা দর্শকরা শুনে অবাক হবেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে কিন্তু হাই এ লেভেল না, ক্লাস 8 পাস করার পরে তাদের নিজস্ব কোনো শিক্ষা, মানে স্কুল, হাই স্কুল পাস করার ব্যবস্থা নেই। আপনি ও লেভেল, এ লেভেল পরীক্ষা দিতে পারেন। এটার পরে পাস করলে আপনি কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকতায়, সে শিক্ষাক্ষেত্রে যেতে পারে। কারণ ওটা তারা মনে করে না যে তাদের দরকার আছে। আমি স্কুল লেভেলে দেখেছি যে ছাত্রটা একবারে ফিজিক্যালি চ্যালেঞ্জ, মানে কোনো ধরনের তার শারীরিক সমস্যা আছে, সে যে শিক্ষাটা পাচ্ছে, একটা স্বাভাবিক ছাত্রছাত্রী সে একই শিক্ষা পাচ্ছে। সে ক্লাসরুমে শিক্ষা পাচ্ছে, প্রায়োগিক শিক্ষা পাচ্ছে, এবং সে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে শিক্ষাটাকে তাকে দেওয়া হচ্ছে, এবং সেটা সে গ্রহণ করে সেই স্কুল থেকে পাস হচ্ছে। এবং যার স্কুলে ওই পর্যায়ে শিক্ষকতা করার দরকার আছে, তাকে ডক্টর মঞ্জুর হোসেন যেটা বলেছেন, তাকে মাস্টার্স লেভেল পাস করতে হবে, তাকে একটা ট্রেনিং এর মাধ্যমে একটা প্রফেশনাল লাইসেন্স নিতে হবে, তারপর উনি শিক্ষকতা পেশায় যেতে স্যার, পারবেন। আমার যে প্রশ্ন আপনার বাংলাদেশ- কাছে, স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, আমার যে জায়গাটা প্রশ্ন, সেই প্রশ্নের সাথে আরেকটু যোগ করতে চাই যে আপনি প্রায় অর্ধ শতক ধরে শিক্ষার সাথে রয়েছেন, শিক্ষকতার সাথে রয়েছেন। আপনারও কি মাঝে মাঝে মনে হয় কিনা যে শিক্ষক হিসেবে যোগ্য সম্মান আমরা আপনাদেরকে দিতে পারিনি, রাষ্ট্র আপনাদেরকে দিতে পারেনি, মানে সামাজিক স্বীকৃতির জায়গা? এবং সেই সাথে এখন সময় এসেছে কিনা, যদি সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ আমরা গড়তে চাই, শিক্ষককে তার আসলে অবস্থানের জায়গা থেকে দেখতে হবে এবং দেখার সুযোগ তৈরি করতে হবে? ধন্যবাদ। আসলে ব্যাপারটা আবারও ওই শিক্ষকের মর্যাদা। আমি বলবো যে শিক্ষকরা যে পেশা করে, আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স দেখেন, সেখানে একজন সামরিক, বেসামরিক আমলা, একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা কোন জায়গায় আছে, নট দ্যাট ইট ম্যাটার্স। আমি এখনো বিমানবন্দর দিয়ে কোথাও গেলে আমার ছাত্ররা দৌড়ায় এসে কিভাবে সেবা করতে পারে, স্যার আমাকে দেন, পাসপোর্টটা আমাকে দেন, আমি ঠিক করে নিয়ে আসছি, সিল মারি নিয়ে আসছি। এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। কিন্তু আমার মতো সৌভাগ্যবান যে সবাই হবে
এটা তো আমি আর বিশ্বাস করি না। স্যার এখানে তো না, হবে তো। আরেকটু যোগ করতে স্যার চাই, যে আমলার কথা আমরা বলছি, সেই আমলাও তো আপনাদেরই ছাত্র, আপনাদেরই মতো শিক্ষকদের ছাত্র। তারা কেন শিক্ষকের সামাজিক স্বীকৃতি বা রাষ্ট্রীয় স্বীকৃতি বা অবস্থানগত জায়গা বা তার বেনিফিট বা তার মানে যোগ্যতার জায়গা থেকে কেন কাজ করছে না? নীতি নির্ধারণের জায়গায় তো তারাই আছে। এটাও কি আমাদের এক হয়তো ধরনের ব্যর্থতা কিনা? ওই পেশায় গেলে তার একটু মানসিকভাবে মগজ ধোলাই, যেটা শব্দটা হয়তো ভালো শোনাবে না, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তার চাইতে আবার সব আমলা এক না, এটা বিশেষত অ্যাডমিনিস্ট্রেশন। আপনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে তিনি যে 3.5 বছর বেঁচে ছিলেন, আপনি দেখেন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রশাসন কাদের হাতে ছিল? আমাদের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী, প্রথম শিক্ষা সচিব ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, যিনি মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন, পরবর্তীকালে ফিরে এসছেন, তিনি ছিলেন প্রথম শিক্ষা সচিব। তো এই শিক্ষাটাকে, কতগুলো পেশা আছে, সঠিক মানুষের কাছে ছেড়ে দিতে হবে। এবার আমাকে যদি আপনি কথার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি তো স্বাস্থ্য সম্পর্কে কিছু বলতে পারবো না। আমাকে যদি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি তো কৃষি সম্পর্কে কিছুই জানি না। আমি কৃষিক্ষেত দেখি, ধান হলে চাল হয়, চাল হলে ভাত খাই, অদূর পর্যন্ত বলতে পারি, কিন্তু কৃষির উৎকর্ষ সাধন কিভাবে হবে সেটা আমি বলতে পারি। স্বাস্থ্যের কিভাবে উৎকর্ষ সাধন হবে, ভালো হবে, সেটা আমি বলতে পারবো। সুতরাং শিক্ষাকে, শিক্ষাবিদ, শিক্ষা যারা নিয়ে গবেষণা করে, ডক্টর মঞ্জুর হোসেনের মতন বা জগৎ জীবনের মতন, তাদেরকে যদি একটা কি বলে যে একটা ইয়ের মধ্যে নিয়ে আসতে পারে, একটা বলয়ের মধ্যে নিয়ে আসতে পারে, আমি মনে করি। দেখেন এই বছর, প্রতি বছরই এক পাঠ্যপুস্তক নিয়ে কত ধরনের হইচই হয়। একটা পাঠ্যপুস্তক। আর আমি তো ভাই বাংলা শিখেছি রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা পড়ি। হ্যাঁ, তো আমি নিজেকে পণ্ডিত দাবি করি না, কিন্তু সেই শিক্ষা কি খুব গলদ ছিল? আমি তো মনে করি না। ওই ডক্টর মঞ্জুর শুরুতে বলেছেন, আমাদের শিক্ষার মধ্যে নীতি নৈতিকতা জিনিসটা প্রাধান্য পেয়েছিল। হ্যাঁ, ওই যে বাদশাহ আলমগীরের কাহিনী, সেই শিক্ষাগুরু এখন কয়জন ছাত্রকে আপনি এখন সেই কারণেই এখন দেখা যায় ছাত্র স্কুলের ছাত্র শিক্ষককে পেটায়, বাচ্চা বাপকে পেটায়, বাচ্চা বাড়িতে অশান্তির সৃষ্টি করে। এটা তো তার দোষ দেই না, এটা হচ্ছে আমাদের সিস্টেমিক প্রবলেম। হ্যাঁ, যে আমি এখনো, যেহেতু আমি এখনো শিক্ষার সাথে জড়িত আছি, আমি ক্লাসে ঢুকে কোনো ছাত্র যদি বেখেয়ালে পায়ের উপর পা তুলে বসে, আমি বলেছি পাটা নিচে নামিয়ে বসে, এটা তোমার ড্রয়িং রুম, তুমি ড্রয়িং রুমে যেভাবে বসে দিস ইজ দ্য ক্লাসরুম। আমি এখনো বলি যে ক্লাসে যখন আসছো, একটা খাতা তো হাতে থাকবে। তোমার পেশা, যেমন একজন ডাক্তার যখন ডাক্তারি করে না, ছবির জন্য একটা পোজ দিচ্ছে, তার গলা একটা স্টেথোস্কোপ থাকে। একজন উকিল, লয়ার যখন কোনো একটা পথে দিয়ে যায়, কোনো সবার সামনে যারা যায়, তিনি একজন লয়ার, তার একটা পরিচয় থাকে। কিন্তু আমাদের দেশে এটা, আমি কখনো ছাত্রদের দোষ দিব না, এটা আমাদের দোষ, অভিভাবকদের দোষ, যে তোমার এই যে চালচলন, তোমার যে অভিব্যক্তি, তোমার যে একটা আচার আচরণ যে ছাত্র সুলভ হওয়া দরকার, সেটা তো শিক্ষক থেকে শিখবে। এখনো ডক্টর মঞ্জুর হোসেন, উনি তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, ক্লাসে বসে আমাকে পরীক্ষার খাতায় মার্জিন রাখা শেখাতে। হ্যাঁ, এটা তো ইউনিভার্সিটি পর্যায়ে এসে আমাকে মার্জিন রাখা শেখাতে হতো, এটা তো স্কুলে শেখার কথা। কেন তাকে শেখাতে হয়? স্কুলে তাকে শেখায় না। এখন সে কি আপনি শিক্ষকের দোষ দিবেন? ওই দোষ দিবে, আমি দিব না দোষ। কারণ ওই যেটা জগৎ জীবন বলেছে যে অনিচ্ছুক শিক্ষক, সে কোনো চাকরি পাচ্ছিল না, শিক্ষকতায় পেশে এসছে। আমি শেষ করছি। আমি 82 থেকে 2018 পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল। হ্যাঁ, আমি হয়তো সদস্য ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, বাট আই ওয়াজ ইনভলভ। প্রশ্ন সেটিং, খাতা দেখা, ভাইবা 2018 সন পর্যন্ত ছিলাম। আমি দেখেছি যে শিক্ষকতা পেশায় আছে, কলেজ শিক্ষক হতে পারে, স্কুল শিক্ষক হতে পারে, আসছে নতুন করে সে একটা পরীক্ষা দিয়ে বিসিএস পাস করেছে লিখিত, সে পুলিশ সার্ভিসে যাবে, না হলে অ্যাডমিনিস্ট্রেশনে যাবে। তা আমরা জিজ্ঞাসা করেছি, ভাই তুমি একটা মহৎ পেশায় আছো, তুমি এইখানে কেন যাবে, পুলিশ সার্ভিসে কেন, অ্যাডমিনিস্ট্রেশনে কেন যাবে? তো বলে স্যার ওখানে সুযোগ সুবিধা। আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনে থাকতে রিপোর্টে প্রতিবারই বলেছি, ভাই
শিক্ষকদের মর্যাদার কথা আমি নাই বা তুললাম, তার যে সুযোগ সুবিধা, নট নেসেসারিলি আপনার এই যে বেতনের কথা আমি বলছি না, এটা একটা বড় বিষয়। স্যার আছে একটা কথা সুযোগ কিন্তু সুবিধা। আছে যে সামাজিকভাবে যদি স্ট্যাবলিশ হয় মর্যাদাটাও তৈরি হয় সাথে সাথে। আমি আমরা বলি, দেখছি। আমার পাড়ায় দুইটা প্রাইমারি স্কুল আছে। আগে আমাদের ওই দুইটা প্রাইমারি স্কুলে কোনো অনুষ্ঠান হলে প্রধান অতিথি হতেন ওই পাড়ার একজন শিক্ষিত শিক্ষাবিদ, স্কুলের টিচার, সিনিয়র স্কুলের টিচার, উনি প্রধান অতিথি হতেন। এখন আপনি বাংলাদেশের প্রাইমারি স্কুল বলেন আর স্কুল বলেন, কোন একটা অনুষ্ঠানে প্রধান অতিথি কে হয়, কারা হয়, এটা দেখবেন। মাঝে মধ্যে দেখি যে আমাদের আমি চট্টগ্রামের মানুষ, কোন স্কুলে পুলিশ প্রধান অতিথি, প্রধান অতিথি। হ্যাঁ, এর চাইতে লজ্জাজনক কিছু আর হতে পারে? পুলিশ প্রশাসন বা পুলিশ পেশাকে আমি ছোট করে দেখছি না, কিন্তু ওই শিক্ষা ক্ষেত্রে গিয়ে তাকে প্রধান অতিথি করা, তার মানে কি আপনার শহরে কি কোনো শিক্ষাবিদ নাই? অনেক শিক্ষাবিদ তো আছে। যে চট্টগ্রাম একটা বড় শহর, ঐতিহ্যবাহী শহর, প্রায় 1200 বছরের পুরনো শহর, হ্যাঁ, পুরনো একটা জেলা। সেখানে কি আপনি 2, 5 জন, 4 জন, 10 জন শিক্ষাবিদ পাবেন না যে আপনার প্রধান অতিথি হতে পারবে? এটার জন্য আমি বহু লড়াই করেছি, বহু লেখালেখি করেছি। শিক্ষকের শুধু বেতন না, তার যে একটা সামাজিক মর্যাদা, সেটা কিন্তু তাকে কখনো এই গত 30-40 বছর ধরে আস্তে আস্তে ক্ষয় হতে 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 এখন শিক্ষক হয়েছেন একটা অবহেলার পাত্র সব পেশার মধ্যে। জি, আমরা এই আলোচনা করতে চাই স্যার। আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। জগৎজীবন বিশ্বাস, আপনিও থাকবেন, আমি আপনার কাছে আসবো বিরতি শেষ করে ফিরে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন। আমরা কথা বলছি সুশিক্ষা, স্মার্ট বাংলাদেশের জন্য কোন শিক্ষাটা আমাদের প্রয়োজন, সেই জায়গাটা নিয়ে। বিরতিতে যাবার আগে যেই কথাটা আব্দুল মান্নান স্যার বলছিলেন, সেইটারই শেষ অংশ নিয়ে আমি আসতে চাই জগৎজীবন বিশ্বাস আপনার কাছে। যে আমাদের কথায় উঠে এসেছে যে যোগ্য শিক্ষাবিদ শিক্ষার যে জায়গাগুলোতে থাকার কথা সেই জায়গাগুলোতে হয়তো নেই, বা শিক্ষককে যে তৈরি করার বিষয়, দক্ষতা তৈরি করার বিষয়, সেই জায়গাগুলোতেও ঘাটতি আছে। এবং আমি প্রশ্ন করেছিলাম যে আজকে যারা বিভিন্ন ধরনের বড় বড় চাকরিজীবী হিসেবে আছেন বা আমলার কথায় উঠে এসেছে, সেখানেও যে এই শিক্ষকদের ছাত্ররাই আছে, তাহলে নৈতিক যে জায়গা বা যেই জায়গাটা দরকার ছিল দেশের জন্যে বা দেশের মানুষের জন্যে কেন তৈরি হচ্ছে না? সেটাও কি আমাদের শিক্ষার একটা দুর্বলতা কিনা, এবং সেই দুর্বলতা কাটিয়ে ওঠার কি আদৌ কোনো সুযোগ নেই? সেটা অবশ্যই শিক্ষার দুর্বলতা, এবং আমি বলবো যে প্রাথমিক শিক্ষারই দুর্বলতা। কারণ একজন মানুষ তো এই স্তরেই তৈরি হয়, তার ভিত্তিটি এখানেই তৈরি হয়। এবং প্রাথমিক শিক্ষার লক্ষ্যেই বলা আছে যে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। এটা 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 অনেক কিছুর মাধ্যমে তাকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। মানবিকতা, নৈতিকতা, সামাজিকতা, মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি শিক্ষার মাধ্যমে, বিজ্ঞান মনস্কতা। তো আমি একটা প্রশ্ন করি আমার শিক্ষকদের কাছে যে আমি তো আমার সন্তানকে আপনার কাছে পাঠিয়েছি, উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করবেন আপনি। তো আপনি নিজে কি উন্নত জীবনের স্বপ্ন দেখেন স্যার? আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যখন আমি এই প্রশ্নটি করি, আমি আসলে কোনো উত্তর পাইনি। তো এই প্রশ্নটি যখন বিব্রত করে আমার শিক্ষকদেরকে, তখন আমি উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করবার লক্ষ্যে যে প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশের স্বপ্নটি আসলে কিভাবে বাস্তবায়িত হবে আমি ঠিক বুঝে উঠতে পারি রে। আমি উন্নত দেশ, স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক, স্মার্ট মানুষ। তো স্মার্ট মানুষ তৈরি করবেন যিনি, তাকে আগে স্মার্ট হতে হবে। সেই স্মার্ট হওয়ার প্রক্রিয়াটা মঞ্জুর স্যার যেমন বলেছেন যে আমাদের টিচার এডুকেশন দরকার। শিক্ষক যিনি হতে চান, তিনি শিক্ষক হবার জন্য তৈরি হয়ে আসুন। তাহলে তিনি ডক্টর বা কৃষিবিদ বা আইনজীবী, তাদের মতো পেশাদার হয়ে উঠতে পারবেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের খাদ্য সংকট যতটা আমাদেরকে ভাবিয়েছে, রাষ্ট্রকে যতটা ভাবিয়েছে, শিক্ষার সংকট আমাদেরকে ততখানি ভাবায়নি। ততখানি যদি ভাবাতো, তাহলে আমরা নিশ্চয়ই
খাদ্য সংকট থেকে মুক্তির জন্য যেভাবে কৃষিতে বিপ্লব ঘটাতে পেরেছি, শিক্ষাতেও একই প্রক্রিয়ায় আমরা বিপ্লব ঘটাতে পারতাম। আমার প্রতিটি জেলায় কৃষি কলেজের মতো শিক্ষা কলেজ থাকতো, সেখান থেকে শিক্ষাবিদ বের হতো এবং তারা শিক্ষক হিসেবে, শিক্ষাবিদ নয় শিক্ষক বের হতো। সবার শিক্ষাবিদ হওয়ার দরকার নেই, শিক্ষক হতে হবে। তো সেই শিক্ষকরা যখন তৈরি হয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার ব্যাপারটি যখন বা হতো, সেই তখন তৈরি আমাদের এই হবার যে জন্য তো এক ধরনের পরিস্থিতি এবং পরিবেশও তৈরি করা জরুরি, এবং সেই জায়গাটা নিয়ে এখনই মনে হয় ভাবার সুষ্ঠু সময় বা একদম সুন্দর সময়। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের এখনই ভাবতে হবে। এবং আমরা যেহেতু 41 সালে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই, উন্নত বাংলাদেশের জন্য তো উন্নত অবকাঠামোই যথেষ্ট নয়, উন্নত মানুষ দরকার। এবং আমি যতগুলো উন্নত দেশ দেখেছি, আমার কাছে মনে হয়েছে তারা মানুষ হিসেবে উন্নত বলেই তারা তাদের দেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, একটা উন্নত দেশ তারা তৈরি করতে পেরেছে। তো আমরা যদি এখনো ঠিক জায়গাতে মনোযোগী হতে পারি, আমি বলবো যে শিক্ষার একটি জায়গা ঠিক হলে, প্রাথমিক স্তরটি ঠিক হলে গোটা শিক্ষা ব্যবস্থায় আমূল বদলে যাবে। এবং স্মার্ট বাংলাদেশের জন্য সেই প্রত্যাশাটি আমার জি একান্ত প্রত্যাশা, জি আমরা একটা স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আসতে চাই মঞ্জুর আমি আহমেদ। আজকে তো সময় নাই বেশি, তো যে জিনিসটা এখানে বলা হলো আমি সম্পূর্ণ একমত যে শিক্ষকদের নিয়ে নতুনভাবে ভাবতে হবে। উপযুক্ত, দক্ষ, যোগ্য, নৈতিকতা সম্পন্ন শিক্ষক, যিনি শিক্ষার্থীদের দক্ষ কাছে শিক্ষক। দক্ষ এবং আদর্শ চরিত্র হবেন, একটা রোল মডেল হবেন তার সেই রকম শিক্ষক কী করে হতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো সেটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এবং কেন হয় নাই এই পর্যন্ত, এটা আমি বলবো একটা রাজনৈতিক ব্যর্থতাই বলবো, যে সেইখানে দৃষ্টি দেওয়া দরকার। কিন্তু তার আগে আরেকটা জিনিস যেটা হয়তো আরেকদিন আলোচনা করতে হবে, আমরা একটা সংকটে পড়ে গেছি। এই যে অতিমারির ফলে যে শিক্ষার একটা 2 বছর শিক্ষা বিদ্যালয় সব বন্ধ হয়ে যে গ্যাপ একটা সংকটে পড়েছি, গ্যাপ হয়েছে, লস হয়েছে, ক্ষতি, সেটা ঘাটতি পূরণ না করে আমরা 2 বছর এগিয়ে দিয়ে সবাইকে আমরা পড়াতে চাচ্ছি। এবং তারা, আমরা গবেষণায় দেখেছি, আমি এডুকেশন ওয়াচের কথা বলছিলাম, আজকেই আমরা আলাপ করছি 2022 সালের রিপোর্টে, এরা তাল সামলাতে পারছে না, ওরা পিছিয়ে আছে এবং এটা একটা, এই প্রজন্ম একটা সংকটে পড়ছে সেই নিয়ে হয়তো। এবং শিক্ষকরাও পারছেন না এটা সামলাতে, সুতরাং সেই নিয়ে হয়তো নতুন একটা কারিকুলামের মধ্য দিয়ে যাচ্ছে, নতুন ক্যারিকুলাম ইত্যাদি, উচ্চাভিলাষী ক্যারিকুলাম নিয়ে চিন্তা করছি। কিন্তু সেটার জন্য যে ক্ষেত্র প্রস্তুত করা দরকার এবং শিক্ষকদের তৈরি করা দরকার, বিদ্যালয় পরিবেশ তৈরি করা দরকার, সেটা নিয়ে যথেষ্ট ভাবছি না। তো সেটা একটা সমস্যা। আশা করি আরেকদিন এই নিয়ে আলোচনা আমরা আলাপ করব। ধন্যবাদ আপনাকেও। অধ্যাপক আব্দুল মান্নান স্যার, আপনার কাছে আসতে চাই যে এই যে কথাগুলো আসলো, এখানে এক ধরনের মানে রাষ্ট্র বা রাজনৈতিক যে সদিচ্ছা দরকার, সেখানে এক ধরনের চাপ তৈরি করার সুযোগ আছে মনে হয়। সেক্ষেত্রে আপনারা যারা শিক্ষাবিদ, শিক্ষার সাথে জড়িয়ে আছেন দীর্ঘ সময় ধরে, তারা কি ধরনের ভূমিকা রাখতে পারেন রাষ্ট্রকে এই বিষয়টার সাথে সংশ্লিষ্ট করবার জন্য এবং এক ধরনের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবার জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে শুরুতে আপনি করেছিলেন স্মার্ট বাংলাদেশের জন্য শিক্ষা, এটার কোনো বিকল্প। এখন স্মার্ট শিক্ষা করতে গেলে কয়েকটা জিনিসের উপর নজর দিতে হবে। একটা হচ্ছে শিক্ষকতাকে একটা পেশা হিসেবে নিয়ে পেশার জন্য যে প্রশিক্ষণ দরকার তার জন্য একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে থাকতে চেষ্টা করেছিলাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করবেন, এখন হয় কি, পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যায়, খুব খারাপ কিছু না। তার জন্য যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতাম প্রাতিষ্ঠানিক নাইমের মতো, তাহলে এটা আরো ভালো। সবকিছু গিয়ে একদম শেষ পর্যায়ে গিয়ে থেকে গেলাম ওই আমলাতান্ত্রিক জটিলতা, হলো নাই। দ্বিতীয়টা হচ্ছে আপনার শিক্ষকতা পেশায় মেধাবীদের আনতে গেলে আপনার ওই তাদের সুযোগ সুবিধা, প্রাসঙ্গিক বিষয়গুলো তাদেরকে যোগান দিতে হবে। শুধু দেশ আমলারা চালায় না, একজন আমলা তৈরি করে শিক্ষকরা
তাকে আপনি যদি সঠিক মর্যাদা না দেন, সঠিক সুযোগ সুবিধা না দেন, তাহলে সেটা হবে না। তার জন্য চাই আর সবচেয়ে এখন ডক্টর মঞ্জুর একটা ভালো বলতে পারেন, যিনি এডুকেশন নিয়ে কাজ করেন, আমাদের সরকারি বিদ্যালয়গুলো, শহর দিকে আপনি বিচার করবেন, আপনি গ্রামে যান, মফস্বলে যান, যে সরকারি বিদ্যালয়গুলোর কি অবস্থা। হ্যাঁ, সেখানে গরিব মানুষের, নিম্ন মধ্যবিত্ত মানুষের ছেলেপেলেরা লেখাপড়া করে, সেখানে চালা নাই, টুল টেবিল নাই, বেঞ্চি নাই। সেই জন্য শিক্ষাক্ষেত্রে বরাদ্দটাকে এখন যে পর্যায়ে আছে তার প্রায় দ্বিগুণ করতে হবে, মিনিমাম দ্বিগুণ করতে হবে। আর ফাইনালি শিক্ষা প্রশাসনকে আমি এবার দায়িত্বহীন কণ্ঠে বলি, যারা শিক্ষা বোঝেন, আমলারা শিক্ষা বোঝেন, প্রচুর আমলা আছে। আমি একটা উদাহরণ দিই। আমি যখন স্যার আমাদের সময় শেষ হয়ে গেছে, যদি আমি শেষ করে দিচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য ছিলাম, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন এএসকে সাদেক, অত্যন্ত একজন জাদ্রেল আমলা, কিন্তু তিনি শিক্ষাটাকে আমার মনে হয় অনেক মন্ত্রীর চেয়ে শিক্ষা প্রশাসনে আসলে শিক্ষা বিদগ্ধ বা শিক্ষার সাথে জড়িত মানুষকেই, আসলে যোগ্য মানুষকেই দায়িত্ব দিতে হবে, এরকম একটা জায়গায় থাকেই। স্যার ধন্যবাদ আপনাকে সহ আজকের আপনাদের তিনজনকেই একসাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন। আগামীকাল নতুন পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে।